পরিমাণ লোক হয় না, সময় যে লোক হয়েছে। সম্মানিত সংগ্রামী ভাই সব, দরুদ ও সালাম আমাদের নবী ও নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সংগ্রামী ভাই সব, আপনারা জানেন দীর্ঘ 15 বছর 7 মাস 5 দিন এই দেশের মানুষের উপর, দেশের 18 কোটি মানুষের উপর ভারতের দাবেদার সরকার এই বাংলাদেশের মানুষের উপর জুলুম নির্যাতনের স্টিমরোলার পরিচালনা করেছে। যে জুলুম নির্যাতনের কারণে শুধু বাংলাদেশের রাজনৈতিক দলের নেতা কর্মীরা নির্যাতিত হয়নি, এই দেশের সাধারণ মানুষ, মানুষ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ এই শৈল শাসকের দ্বারা নির্যাতিত, খুন, খুন এবং জুলুম নির্যাতনের শিকার হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে এই আন্দোলন শুরু হয়েছিল। এই আন্দোলনের ইতিহাস আপনারা জানেন। কেন আন্দোলন শুরু হলো? বাংলাদেশের মানুষ হল 18 কোটি, বাংলাদেশের মানুষ হল 18 কোটি। সরকারি চাকরিতে ভালো করে শুনে যান তারা কি করছে এতদিন, এই 15 বছর। সরকারি চাকরিতে 5% মানুষের জন্য, 5% মানুষের জন্য সরকারি চাকরির কোটা হলো 56 ভাগ, আর 95 ভাগ মানুষের জন্য কোটা হলো আপনার 40 ভাগ। আপনার কি লক্ষ্য করছেন কথাটা? এর অর্থ হল ভারতের প্রেতাত্মাদেরকে বাংলাদেশের অফিসে আদালতে সর্বত্র, পুলিশ বাহিনী থেকে শুরু করে সর্বত্র নিয়োগ দেওয়া। এর অন্য কোনো কারণ নেই। 18 কোটি মানুষের জন্য কোটা হলো 44 ভাগ, আর 5% লোকের জন্য কোটা হলো 56 ভাগ। যার কারণে এদেশের সকল শ্রেণীর ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছিল। সেই প্রতিরোধ মোকাবেলা করার জন্য হাজার হাজার মানুষকে নির্বিচারে গুলি করে গণহত্যা পরিচালনা করা হয়েছে। বহু গণকবর দেওয়া হয়েছে ঢাকায়। এখানে নিহত হয়েছে কারা? ছাত্র জনতা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, সিএনজি চালক, অটো চালক, কৃষক, শ্রমিক, সকল শ্রেণী পেশার মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, জার্মানির হিটলার ইহুদিদের হত্যা করেছিল, কিন্তু স্বজাতীয় লোকদেরকে ক্ষমতায় থাকার জন্য তিনি হত্যা করেন নাই। আমাদের দেশের ভারতের এই ধারণাবাসী বাংলাদেশের মানুষকে, স্বজাতীয় মানুষকে, দেশপ্রেমিক মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। হাজার হাজার লোককে হত্যা করা হয়েছে। আপনারা প্রতিদিন দেখছেন, প্রতিদিনই এখনো 4-5 জন করে মারা যাওয়ার খবর আসছে। প্রতিদিনই মারা যাওয়ার খবর। আমরা ঢাকা মেডিকেল কলেজ সহ আমাদের দলের আমির ডাক্তার শফিকুর রহমান সহ ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমরা ঢাকা মেডিকেল কলেজে গিয়েছি। আহত লোকদের দেখতে আপনারা এতে দেখেছেন, টেলিভিশনে দেখেছেন। হাজার হাজার কৃষক শ্রমিকের গুলিতে
সাধারণ মানুষের ঘুম ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। হাজার হাজার মানুষ ঢাকা মেডিকেল কলেজ, সরোয়ার্দী মেডিকেল কলেজ থেকে শুরু করে বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সাথে বান্ধা হচ্ছে। এখনো প্রতিদিনই মৃত্যুর খবর এসেছে। এই রক্ত পিপাসু মহিলা, রক্ত ছাড়া তার ঘুম হয় না। মানুষ খুন না করে তার পেটের ভাত হজম হয় না। যার কারণে দল মত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ এই আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছে, ঐক্যবদ্ধ প্রতিরোধ করে দিয়েছিল। আপনারা শুনেছেন, অনেকেই ঢাকায় যারা ছিলেন দেখেছেন, একজন পুলিশ কর্মকর্তার ছেলে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। তিনি নিহত হওয়ার পর তিনি যখন হাসপাতালে ছুটে গেছেন, দেখছেন তার ছেলে মর্গে পড়ে আছে, তার গোটা বুকে 18টা গুলি করা হয়েছে। তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করছেন, স্যার, একজন মানুষ মারতে কয়টা গুলি লাগে? তার মানে কত গুলি একজন মানুষকে খুন করার জন্য করা হয়েছে। আর এক কর্মকর্তা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছেন, একটা গুলি করলে মরে একটা, আর বাকি গুলি তো রাস্তা ছাড়ে না, এটা সমস্যা। এর অর্থ আপনারা বুঝছেন? গণহত্যা চালানো হয়েছে, কিন্তু ছাত্র জনতাকে রাজপথ থেকে সরানো যায় নাই। রাজপথ থেকে ছাত্র জনতাকে সরানো যায় নাই। যার কারণে গত 5 তারিখে ছিল সমস্ত জায়গা যখন রাজপথ কারফিউ ভঙ্গ করে রাজপথে নেমে গেছে ছাত্র জনতা। 5 তারিখের কর্মসূচি ছিল গণভবন ঘেরাও। গণভবন মানে বোঝেন তো আপনারা? প্রধানমন্ত্রীর বাসভবন, যদিও উনি ওটা ওনার বাপ দাদা কর্তৃক সম্পত্তি মনে করে নিয়েছিল। এমন ভাব দেখায়, লাউ গাছ লাগায়, আম বাগান লাগায়, এইটা করে ওইটা করে, মানে মনে হয় জমিদারি আর কি। ওইটা ঘেরাওয়ের কর্মসূচি ছিল। ছাত্র জনতার আশা দেখেই তিনি কিন্তু ওখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। একটা কথা আপনাদেরকে বলি, আপনারা জানেন ইতিহাস, 700-800 বছর পূর্বে ভারতবর্ষে যখন এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির আগমন হয়েছিল, তদানীন্তন শাসক স্বৈর শাসক লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছিলেন। এই 800-900 বছরের ইতিহাসে এই উপমহাদেশে অনেক শাসকের পতন হয়েছে, পদত্যাগ করেছে, কিন্তু পালিয়ে যায় নাই কেউ। আর তিনি গম্ভীর করে বললেন, শেখ হাসিনা পালায় নাই। পালালেন কেন? এবং পালাইছে তো পালাইছে, সঙ্গী সাথী কাউকে নেয় নাই, জানেন তো আপনারা। এখন একজন ধরা পড়তেছে না, কেউ দাড়ি মোচ কাটাইয়া হিন্দু হইয়া, একজন দরবেশ ছিল না, ওদের এত কথা আজকে বলার সময় নাই। আমাদের আরো এরকম মিটিং 15-20টা আছে আজকে। আমার কথা কি বুঝতে পারছেন? তখন ফিন্দা, তখন যেটা বলেন তো, লুঙ্গি ফিন্দা নৌকাতে যেতেছিল, ধরা পড়ছে। বহু ঘটনা হয়েছে, এটা আপনারা জানেন, এগুলো আমি এনার বলতে চাই না। এনার কারণ কি বলেন তো দেখি? কারণ হল, উনি যদিও শিবির জামাত নিষিদ্ধ করার জন্য উনি বলছিলেন যে এই আন্দোলন জামাত শিবিরের আন্দোলন, বলছিল না? হ্যাঁ, এটা ঠিক, আন্দোলনে আমরা ছিলাম, কিন্তু এই আন্দোলন ছিল ছাত্র জনতার আন্দোলন। এই পরাধীনতার হাত থেকে জাতিকে মুক্ত করার জন্য শাসক
সুতরাং এই স্বাধীনতা সংগ্রামে যারা জীবন দিয়েছেন আমরা তাদেরকে শ্রদ্ধার মনে স্মরণ করি। জাতি তাদেরকে শ্রদ্ধার মনে স্মরণ করে। আমি ঢাকায় অনেক সমাবেশে বলেছি, যারা এই দ্বিতীয় স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন তারা হলেন জাতীয় বীর। রাষ্ট্রীয়ভাবে তাদের জাতীয় বীর উপাধি দেওয়া উচিত। যে সংগ্রামী জনতার রক্তের বিনিময়ে, যে সংগ্রামী জনতার রক্তের লাশের বিনিময়ে বাংলাদেশের মানুষ আবার নতুন করে স্বাধীন হওয়ার সুযোগ পেয়েছে। সুতরাং তাদেরকে আমরা স্যালুট করি। আল্লাহ তাআলার দরবারে তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে না। হাজার হাজার মানুষ, লাখো লাখো মানুষ সারা বাংলাদেশের এই আন্দোলনে পুলিশের গুলিতে আহত হয়েছেন। পুলিশ এবং সরকারি দলের গুন্ডা বাহিনীর গুলিতে আহত হয়েছে। সর্বশেষ 4 তারিখে ছিল হলো তাদের শেষ খেলা, যেখানে তাদের পেটুয়া বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, সন্ত্রাসী লীগ সহ সবাই মিলে ছাত্র জনতার মিছিলে গুলি চালিয়ে ক্ষমতায় সর্বশেষ টিকে থাকার স্বপ্ন দেখেছিল। কিন্তু আপনারা জানেন এই সন্ত্রাসী বাহিনী 4 তারিখে জনগণের প্রতিরোধের মুখে রাজপথে বাংলাদেশের কোথাও দাঁড়াতে পারে নাই। গুলি করে 500 মানুষ হত্যা করতে পেরেছে, কিন্তু রাস্তায় তারা নামতে। তাহলে বোঝা যায় জনগণের শক্তি অনেক বড় শক্তি, জনগণের প্রতিরোধ অনেক বড় শক্তি। যে প্রতিরোধের মুখে স্বৈর শাসক পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছে। আমাকে এই 15 বছর ধরে বলছিলাম এই উল্লাপাড়ায় আসতে দেওয়া হয়নি। উল্লাপাড়া আমার বাড়ি না, বলেন ধরে কিনা? উল্লাপাড়ার লোকেরা আমাকে ভালোবাসে না? আমি এই দেশের নাগরিক না? আসতে দেয় না কারা? তারা কোথায় এখন? তারা এখন কোথায়? ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয়, এটা সবাইকে মনে রাখতে হবে। দেওয়ালের লিখন পড়তে হবে, দেওয়ালের লিখন থেকে শিক্ষা নিতে হবে। এই শিক্ষা যারা নেবে না তাদের পরিণতি যুগে যুগে যা হয়েছে 5 তারিখও তাই হয়েছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা এই প্রোগ্রামটা আরো 2 সপ্তাহ আগে করতে চেয়েছিলাম, কিন্তু দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির কারণে আমি ঢাকা থেকে বের হতে পারিনি এবং বলছিলাম আজকের এই দিনের জন্য। ইতিমধ্যেই বাংলাদেশের ভারত থেকে আকস্মিক বাঁধ খুলে দেওয়ার কারণে 8-9টা জেলা এখন পানির নিচে, আপনারা জানেন। অসময়ে আমরা তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমাদের আমির ডাক্তার শফিকুর রহমান এই খবর শোনার সাথে সাথেই জামাত নেতৃবৃন্দ নোয়াখালী, ফেনী এই অঞ্চলে ওনারা গিয়েছেন এবং সামর্থ্য অনুযায়ী আমরা সহযোগিতা করছি। এবং আমাদের আমির জামাত ঘোষণা দিয়েছেন সারা দেশের মানুষকে এই বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমি আপনাদের এই উল্লাপাড়া থেকে যে ওখানে যাবো ইনশাআল্লাহ, তার কারণ সারা বাংলাদেশের মানুষ এই বানবাসী মানুষদেরকে উদ্ধার করার জন্য লড়াই করে যাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে, সহযোগিতা করছে। আপনাদেরকে আমি আহ্বান জানাই, যার যা সামর্থ্য আছে এই অসহায় বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনারা সহযোগিতা করবেন। সম্ভব হলে নিজেরা আপনারা যাবেন, আমরা যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সর্বশেষ যে কথা বলে আমার কথা শেষ করতে চাই, কথা এত 15 বছরের জমা কথা বলুন কি পরিমাণ। এটা এক সময় নিরিবিলি বড় মিটিং করে আমি জানাবো সেগুলি। তবে আমরা উল্লাপাড়া, সলঙ্গা এই অঞ্চলের মানুষরা আমরা শান্তি প্রিয়। কি বলেন? আমরা শান্তি চাই। এই উল্লাপাড়া, সলঙ্গাকে আমরা চাঁদা মুক্ত করে তুলতে চাই। উল্লাপাড়া, সলঙ্গাকে আমরা সন্ত্রাস মুক্ত করে তুলতে চাই। কোন চাঁদাবাজ যদি কোন ব্যবসায়ীর বাড়িতে চাঁদা দেওয়ার জন্য যায়,
ঠিক আছে, কথা বুঝতে পারছেন? উল্লাপাড়া হবে, সলঙ্গা হবে, শান্তিপ্রিয় উল্লাপাড়া সলঙ্গা, সন্ত্রাস মুক্ত উল্লাপাড়া সলঙ্গা, চাঁদাবাজি মুক্ত উল্লাপাড়া সলঙ্গা, শান্তির উল্লাপাড়া সলঙ্গা জন্য কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, মেহনতি মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ চেষ্টা চালিয়ে যাব। যেখানেই বলা হবে সেখানেই প্রতিরোধ। এই প্রতিরোধের মধ্য দিয়ে শরীর শাসকের যেভাবে পতন হয়েছে, এই চাঁদাবাজদেরও বিদায় হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরপরে আমরা আগেও বলেছি, এবারের ঘটনায় কোথাও ঘটনা ঘটলে অমুসলিম